আসসালামু আলাইকুম ভাইরা, সবাইকে আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব রসায়নের ক্লাসে স্বাগতম। আজকে এটার স্টার্টিং। তো সবার জন্য খুব ভীতিকর এবং ভয়ঙ্কর একটা চ্যাপ্টার এটা, যে জৈব রসায়ন মানে কি না কি অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি ওরকম ভয়ের কিছু নাই। এটা ঠিক যে এই চ্যাপ্টারের টপিকসগুলো অনেক বেশি, অনেক লেন্দি, কিন্তু তার মানে এই না যেটা অনেক কঠিন অধ্যায়। এটা কিন্তু যথেষ্ট সহজ চ্যাপ্টার। ম্যাথ নাই, কোনো কিছু করতে হবে না, জাস্ট কিছু বিক্রিয়া মনে রাখবা, ওই অনুযায়ী কিছু কোশ্চেন সলভিং হবে। ওগুলো একটু মনে রাখলেই তোমরা খুব ইজিলি অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করতে পারবা। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে কি হয়, সব টপিকস খুব ভালোভাবে উল্লেখ করা আছে, খুব ভালোভাবে আছে, কিন্তু একটা সিকোয়েন্স নাই যে এটার পর এটা দেওয়া উচিত, তারপর এটা এভাবে গেলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে বিষয়টা। এটা করা নাই। তো আমি লেকচারগুলো একটু এভাবে সাজাইছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং সব টপিক্সে ক্লিয়ার হয় এবং একটার সাথে আরেকটার সামঞ্জস্যতা থাকে। ওকে, তাহলে আজকে যেহেতু এটা স্টার্টিং লেকচার, আজকে আমরা একটু অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের ইতিহাস নিয়ে কাজ করব। আজকে আমরা একটু এদের ইতিহাস সম্পর্কে জানবো। ইতিহাস অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রিটা আসছে কই থেকে, বা এইটার ঘটনাবলীটা কি, বা পূর্ব সূত্রটা কি। এটা এমন না যে এখান থেকে আসছেন, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চিন আসছে, অনেক সময় এমসিকিউ আসে অনেক এই অংশটা থেকে। তো একসময় অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বা জৈব যৌগ এই জিনিসটা সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি আইডিয়া রাখতে হবে, তারপর না কেমিস্ট্রি আসছে অর্গানিক কেমিস্ট্রি। জৈব যৌগটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ অর্গানিক কম্পাউন্ড, এইটাকে একটু আমরা জানি। অর্গানিক কম্পাউন্ডটা কি, অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ বলতে অ্যাকচুয়ালি বোঝাই হচ্ছে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহ। এটা একটু মনে রাখবা, হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ। তো আমরা সবসময় মনে করি যে কার্বন আর হাইড্রোজেনের যৌগ মানেই হচ্ছে সেটা জৈব যৌগ, বা হাইড্রোকার্বন মানেই জৈব যৌগ। অ্যাকচুয়ালি কি বিষয়টা তা না। এর জাতক বলে একটা পার্ট আছে, মানে জাতক মানে এর থেকে উদ্ভূত। হাইড্রোকার্বন মানে জাস্ট সিম্পলি সিওএইচ এর যৌগ, সিওএইচ এর যৌগ। হ্যাঁ, অবশ্যই এগুলো অর্গানিক কম্পাউন্ড, সিওএইচ এর যৌগ। কিন্তু এর জাতক মানে কি, জাতকটা মানে কি, জাতক মানে হচ্ছে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, মানে ওইখান থেকে সে তৈরি হয়েছে। ওকে, যেমন আমি বললাম যে CH4 এটা একটা হাইড্রোকার্বন। আমরা এখান থেকে বিক্রিয়া যখন করছিলাম মনে আছে 9, 10 থাকতে, এখন বেরো করবো আমরা, যেটা ক্লোরিনেশন করলে এর সাথে Cl2 অ্যাড করলে এবং একদম ফাইনালি আমরা যে পাবো হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। আমরা এখানে কিন্তু আরও অনেক কিছু পাইতাম, আমরা কিন্তু এই জিনিস পাইতাম, আমরা এটা পাইতাম, আমরা এগুলো পাইতাম, এগুলো সব এক একটা প্রতিস্থাপক। এইখানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু জৈব যৌগ। ক্লিয়ার? এই প্রত্যেকটা জিনিস অর্গানিক কম্পাউন্ড। কিন্তু এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো তো, CCl4 কি অর্গানিক কম্পাউন্ড? অবশ্যই অর্গানিক কম্পাউন্ড। কিন্তু যারা মনে করো যে হাইড্রোকার্বন ব্যতীত কোনো অর্গানিক কম্পাউন্ড হয় না, সেক্ষেত্রে তুমি ভুল করবে এই জায়গায়। এটা একটা হাইড্রোজেন ব্যতীত জৈব যৌগ, এগুলো একটা এক্সেপশনাল এমসিকিউ। পড়াতে থাকবো, লাস্টে ধীরে ধীরে অনেকগুলো তুমি এরকম যৌগ পাবা এক্সেপশনাল, যেখানে হাইড্রোজেন নাই কিন্তু তারা অবশ্যই জৈব যৌগ। তার মানে এইটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। এটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। যদি আমি ইউপ্যাক নাম বলতে চাই, তোমরা তো কার্বন টেট্রাক্লোরাইড বলে পরিচিত, ইউপ্যাক নামেও আমরা আসবো। এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন মানে কি এটা বলো তো? মিথেন থেকে আসছে, এর নামটা তোমাকে উল্লেখ করতেই হবে। এটা ইউপ্যাক নামটা কীভাবে হয় আমি সব বলবো, আপাতত এটা বিলিভ করো। তো এই হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের মূল কাহিনী। এর জাতকের ভেতরে কিছু কিছু যৌগই থাকে, এর বেশি থাকে না। ম্যাক্সিমাম জাতকের ভেতরে আমাদের থাকে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, এই টাইপের কিছু যৌগ, ফসফরাস, এই টাইপের যৌগই তোমার অ্যাড থাকে সচরাচর ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়া খুব কম যৌগ অ্যাড থাকে আর কি। এগুলো অ্যাড থাকে যেগুলো অর্গানিক কম্পাউন্ড হিসেবে পরিচিত অবশ্যই, মানে কার্বন আর হাইড্রোজেন শুধু নয়। অর্গানিক কম্পাউন্ড ক্লিয়ার? এবার আমাদের কথাবার্তা আসতেছে হচ্ছে এই অর্গানিক কম্পাউন্ড, এটা দিয়ে কি স্টার্ট হয়েছে, বা এর ইতিহাস বা শুরুর কাহিনীটা কি ছিল। অর্গানিক কম্পাউন্ডের শুরুর কাহিনী এরকম ছিল যে একসময় মনে করা হয়তো যে জৈব যৌগ কখনোই পরীক্ষাগারে প্রস্তুত সম্ভব নয়। কথাগুলো খুব মন দিয়ে শুনবা, পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত কখনোই সম্ভব নয়। তো জৈব যৌগ পাবো কোথায় আমরা? এই তো আমাদের শরীর, মানব দেহ জৈব যৌগ দিয়ে তৈরি, আশেপাশে উদ্ভিদ জৈব যৌগ দিয়ে তৈরি, বোঝাই যায়। মানে এটা মনে করা হতো অনলি লিভিং
এলিমেন্ট বা লিভিং যেসব জিনিসগুলো আছে তাদের ভেতরেই জৈব যৌগ বিদ্যমান। তুমি কখনোই জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করতে পারবে না। এই যে কথাটা, এর ওপর ভিত্তি করে বা মানে এই কথাটার অ্যাকচুয়ালি যেটার উপর ভিত্তি করে আসছে সেটা একটা কিন্তু মতবাদ নামে পরিচিত। এইটাকে বলা হয় হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। কথাটা একটু ভালো করে নোট করে নাও, প্রাণ শক্তি মতবাদ। এই প্রাণ শক্তি মতবাদটাই এখানে এটাই বলা হয়েছে যে জৈব যৌগ কখনো কোনো লিভিং এলিমেন্ট ব্যতীত কোথাও থেকে পাওয়া সম্ভব না। ওকে, কোনো জীব ব্যতীত জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে প্রাণশক্তি মতবাদের মূল কাহিনী। এই প্রাণশক্তি মতবাদের জনকটাকে, এই প্রাণশক্তি মতবাদের প্রবক্তা হচ্ছে বারজেলিয়াস। এমসিকিউ, বারজেলিয়াস। এই বারজেলিয়াস বলছিল যে এটা অ্যারাউন্ড 1815 সাল, এরকম একটা সালের দিকে, এক্সাক্ট আমার মনে নাই, এটা এরকমই হবে 1815। সালটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমার মতে। বারজেলিয়াস বলছে যে কখনো জীব ব্যতীত জৈব যৌগ পাওয়া পসিবল না। তো এরকম বারজেলিয়াস কিন্তু এর কিছু পূর্বে জৈব যৌগের অজৈব যৌগের নামকরণ করছে, যে জীব দেহে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জৈব যৌগ, আর এমনি খনিজ পদার্থ হচ্ছে অজৈব যৌগ। সে এটা বলছিল। এই মতবাদটা অনেক দিন স্থায়ী থাকে নাই, তার কিছুদিন পরেই অ্যারাউন্ড 10 ইয়ার কিন্তু মানুষজন কিন্তু ততদিন এটা বিলিভ করা শুরু করে দিছে যে পরীক্ষাগার ছাড়া জৈব যৌগ পাওয়া সম্ভব না। এটা অ্যাকচুয়ালি যদি এখনও তুমি কোনো নর্মাল সায়েন্সের কোনো ব্যক্তিকে যে বলো, যারা বা সায়েন্সের না বা আমাদের গ্রাম্য এলাকায় যদি বলো যে এরকম জিনিস, তারাও কিন্তু বিলিভ করবে এখনও। হ্যাঁ, একটু চিন্তা করে দেখো। তো ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি 1815 বিলিভ 200 বছর আগের কেস, তখন কিন্তু বিলিভ করাটা খুব মানে স্বাভাবিক ছিল। এটা আমাদের এখন হাসাহাসি করার কোনো মানে নাই, এটা অবশ্যই তখন স্বাভাবিক ছিল। তো ঠিক কিছু টাইম পরে বারজেলিয়াসের স্টুডেন্ট, তার নাম হচ্ছে ফ্রেডরিক ভোলার বা ফ্রেডরিক উহলার। আমি এটা একটু মুছে দিয়ে আমি এই জায়গাতে লিখতে পারি। ফ্রেডরিক উহলার তিনি কিছু কাহিনী করছিল, সেই কাহিনীগুলোই আমরা এখন দেখব। প্রায় কিছু সাল পরে ফ্রেডরিক উহলার, এটাকে অনেক সময় ভোলারও বলা হয়। হ্যাঁ, আমরা জানি আর কি উচ্চারণটা। তোমরা ওই ইউবরাজ সিংকে অনেক সময় যুবরাজ সিং বলে। ঠিক এখানে ওই কেসটাই হয় যে উহলারকে ভোলারও বলে, WOH, এটা হচ্ছে তার ইংলিশ স্পেলিং। তো এই ফ্রেডরিক ভোলার যে কাজটা করছে, এই প্রাণশক্তি মতবাদটাকে খণ্ডন করছে। এই প্রাণশক্তি মতবাদকে খণ্ডন করছে কিভাবে? সে এটা প্রমাণ করছে, অবশ্যই খণ্ডন করার জন্য তাকে এটার বিপরীতে কিছু করতে হবে, তাই করছে সে। সেখানে ব্যাখ্যা করছে যে জীব ব্যতীত জৈব যৌগ পাওয়া পসিবল। সে এইটাই ওখানে বলছে। এবং সেটা কিভাবে করছে জানো? এইটা হচ্ছে একটা দুর্ঘটনার কাহিনী। হ্যাঁ, বিজ্ঞানীরা যদি কোনো দুর্ঘটনা করে সেটা আবিষ্কার, আর আমরা কোনো ভুল করলে বা দুর্ঘটনা করলে সেটা দুর্ঘটনা বা ভুলই। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তো এইখানে যে কেসটা হয় যে ফ্রেডরিক ভোলারের একদিন লেড ক্লোরাইডের খুব প্রয়োজন পড়ছে, লবণটা কোনো কারণে। সেকেন্ড চ্যাপ্টারে দেখছি লেড ক্লোরাইডের অনেক কাজ আছে বিভিন্ন, সে হয়তো কোনো কারণে তার দরকার ছিল। তো তার কাছে অ্যামোনিয়াম সায়ানেট, তার কাছে লেড সায়ানেট ছিল, লেডের একটা কম্পাউন্ড, আর অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল। কি বললাম? ফ্রেডরিক ভোলারের কাছে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, আর ছিল হচ্ছে লেড সায়ানেট। তো সে, এটা তো অবশ্যই কেমিক্যালি বোঝা যাচ্ছে যেখান থেকে লেড ক্লোরাইড তৈরি হবে। সে অ্যামোনিয়াম ক্লোরাইড পাইছিল, কিন্তু লেডের কোনো যৌগ পায় নাই ল্যাবে, সে এইটা পাইছিল। এটা একটা মানে ফেট বলতে পারো, যে ওই দিন এটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এই বিক্রিয়া যখন সে করে খুব সুন্দর, সে এখান থেকে তার লেড ক্লোরাইডটা পেয়ে গেছে সলিড আকারে। সমতা করি নাই আমরা, কিন্তু বিক্রিয়াটা এটাই ছিল। এবং কী হবে বলো তো? অ্যামোনিয়াম সায়ানেট হবে, অ্যামোনিয়াম সায়ানেট। তারপর এটা অ্যাকুয়াস সলিউশন,
এটাকে হিট করে সে মানে তুলে দিতে চাইছে। যে যখন এটাকে হিট করছে, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে, এই অ্যামোনিয়াম সায়ানাইড হিটেড অবস্থাতে পুনর্বিন্যাস হয়ে আমাদের একটা বহুল পরিচিত যৌগে কনভার্ট হয়েছে। সেটা দেখতে কিছুটা এরকম। এইটা কি? এইটাকে বলাই হচ্ছে ইউরিয়া। এইটাকে বলাই হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড। আমাদের তোমার মানব শরীরে মূত্র ত্যাগ করি, মূত্র থেকে মূত্রে কিন্তু ইউরিয়া বিদ্যমান থাকে, সেটা একটা অর্গানিক কম্পাউন্ড অবশ্যই। তো এই হচ্ছে ঘটনাবলী। সে যে ল্যাবে ক্লাসটা করছে তার ফলশ্রুতিতে অ্যারাউন্ড 1828 সালে এইটা আসছে যে সে পরীক্ষাগারে দুর্ঘটনাবশত বা ভুলক্রমে একটা অর্গানিক কম্পাউন্ড প্রস্তুত করে দেখাইছে। এইটা একটা অর্গানিক কম্পাউন্ড। আমি ওসিদের এখন অর্গানিক কম্পাউন্ড বোঝাবো। অ্যামোনিয়াম সায়ানাইড কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এটা প্লাস একটা মাইনাস, এটা আয়নিক যৌগ একটা। এটা জাস্ট হিটের কারণে সে পুনর্বিন্যাস হয়েছে। পুনর্বিন্যাস এরকম অনেক কিছু আমরা দেখব। এটা কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরির একটা কিন্তু অভূতপূর্ব বিষয় ছিল ওই সময়। তো সে এইটা করার পরে অ্যাকচুয়ালি তোমরা বুঝছো কেমন অ্যাকচুয়ালি সিস্টেমটা ওখানে তৈরি হয়েছিল এভাবে যে দেখে বোঝা যাচ্ছিল যে কেসটা কি। হ্যাঁ, বিক্রিয়া পাত্রেই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করে ফ্রেডরিক ভোলার প্রাণশক্তি মতবাদকে খণ্ডন করছে। কোশ্চেন যদি আসে প্রাণশক্তি মতবাদ খণ্ডনকারীকে, ফ্রেডরিক ভোলার প্রাণশক্তি মতবাদের বক্তাকে বার্জেলিয়াস। এবং এটাও কোশ্চেন আসে যে পরীক্ষাগারে প্রস্তুতকৃত প্রথম জৈব যৌগ কোনটি? ইউরিয়া। তুমি বিক্রিয়াও অ্যাড করতে পারো। এগুলো অনেকবার আসছে, ভবিষ্যতেও আসবে ইনশাআল্লাহ, ভালো করে মনে রাখবা। জৈব যৌগ আমরা জাস্ট শুরু করছি আজকে, এই জিনিসগুলো আসে। আমাদের আজকের লেকচারের লাস্ট অংশ হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। আমরা একটু জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু বোর্ডে দেখবো এখন। ওকে ভাই, তাহলে আমি একটু এটা তোমাদের জন্য আগে থেকে লিখে রাখছি যেন সময়টা বাঁচে, অল্প টাইমের জন্য শেষ করা যায়। জৈব যৌগ কিছু শ্রেণী বিভাগ আছে, মোটামুটি এর ভেতরেই সব জৈব যৌগকে কাভার করে দেওয়া যায়। জৈব যৌগ প্রথমে ভাগ হয়েছে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুইটা পার্টে। এখন অ্যালিফেটিক যৌগ বলতে কি বোঝায় বা অ্যারোমেটিক বলতে কি বোঝায়, তোমরা হয়তো এখন একটু বিষয়টা সম্পর্কে অগোচর এই আছো। অ্যারোমেটিক যৌগ হচ্ছে জৈব যৌগের একটা অন্য একটা পার্ট। ওইটা আমাদের খুব ডিটেলস আলোচনা থাকবে। যেমন বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ যে বৈশিষ্ট্য থাকে, তাদের সুগন্ধিময় হয়, তারখান থেকে বিভিন্ন সেগুলো হচ্ছে বলয়াকার হয়, এবং একটা তত্ত্বও আছে। তত্ত্ব দিয়ে আমরা অ্যারোমেটিক ব্যাখ্যা করব ধীরে ধীরে। আগে আপাতত যে অ্যারোমেটিক মানে একটা পার্ট আছে, এটা একটু মনে রাখো। অ্যালফিটিক যৌগের মধ্যে প্রথম পার্ট হচ্ছে দুইটা ভাগে বিভক্ত পারে, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। এটা একটু তোমাদের বুঝতে হবে যে মুক্ত শিকল আর বদ্ধ শিকল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। মুক্ত শিকল যৌগ হচ্ছে এরকম, তোমার জাস্ট নর্মালি কার্বন হাইড্রোজেনের, পেনের কালি একটু কম মনে হচ্ছে, নর্মালি কার্বন হাইড্রোজেন জাস্ট নর্মালি মুক্তভাবে ধরো আগাইতেছে। মুক্ত শিকল ধরো এই একটা মুক্ত শিকল যৌগ CH3 CH2 CH3 প্রোপেন, এটা একটা মুক্ত শিকল যৌগ। বদ্ধ শিকল মানে কি? বদ্ধ শিকল মানে হচ্ছে ওই যৌগটাই ধরো যদি এইভাবে থাকতো CH2 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 CH2, জাস্ট দেখো আবদ্ধ না, তারা কিন্তু কোনো মানে দুপাশ করে ফাঁকা নাই, প্রত্যেকটা প্রত্যেকের সাথে লিঙ্কড। এখানে এর সাথে কি এই লিঙ্ক না, এটা হচ্ছে একটা বদ্ধ শিকল। এবং বদ্ধ শিকলের সাথে এটাকে আমরা সুষম চাকরিকও বলতে পারি একই সাথে। এটা একটা বদ্ধ শিকল, সুষম চাকরিক। এটা একটা মুক্ত শিকল এবং এটা একটা সরল শিকল। ওকে, এবার ঘটনা হচ্ছে যে কনসেপ্ট কিন্তু বোঝো, এটা একাধারে মুক্ত শিকল, এটা আবার একাধারে সরল শিকলও। এটা একাধারে বদ্ধ শিকল, এটা একাধারে সুষম চাকরিক। তাহলে বিষম চাকরিক বলতে কি বোঝায়? বা বিষম চাকরিক হচ্ছে এই ভেতরে একটা হেটারো পরমাণু থাকবে। ওই তো একটু আগে আমরা পড়ে দেখলাম যে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এরকম আদার্স কিছু, এর ভেতরে যদি হেটারো পরমাণু থাকে, বিষয়টা দেখতে কিছুটা এরকম হয়। তখন তোমার এইখানে হচ্ছে অক্সিজেন CH2, ধরো এরকম। এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে ইথিলিন
অক্সাইড, এটা হচ্ছে একটা বিষম চাকরিক যৌগ, কারণ এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন ব্যতীত আর একটা হেটারো পরমাণু আছে, এই জন্য একে বলা হয় বিষম চাকরিক। সুষম চাকরিক কি বুঝতে পারছি, কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু থাকবে না। এটা সরল শিকল মানে কি, যদি আমরা শাখা শিকলটা বুঝি তাহলে বুঝতে পারবো যে এটাকে কেন সরল শিকল বলে। শাখা শিকল যৌগ হচ্ছে এরকম দেখতে হতে পারে কিছুটা, ধরো CH3 CH CH3 CH2, এটা একটা শাখা শিকল। কারণ কি, কারণ দেখো তো এইটার মধ্যে একটা শাখা বের হয়ে গেছে, কিন্তু যদি আমি এইটুকুকে নিয়ে চিন্তা করি, যদি আমি এইটুকুকে নিয়ে দেখি তাহলে আমি দেখব হচ্ছে এইটুকু কিন্তু একটা শাখা, বা এইটুকু হচ্ছে একটা শাখা, এই হোল যোগের ভেতরে এই একটা শাখা হিসেবে ক্রিয়া করতেছে। বাট এই দেখো তো একদম স্ট্রেট গেছে, এর কোনো শাখা টাখা কিছু বের হয় নাই। ওকে, তো শাখা শিকলে চাইলে এখানে মিথাইলমূলক এই কি বলে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, সরি আমি একটু ভুল করছি, এখানে CH3 হতো, থাকতে পারে, চাইলে কোনো এক্সট্রা মূলকও থাকতে পারে। সেগুলো কী কী মূলক থাকতে পারে আমরা নেক্সট ক্লাসে দেখবো, সব কিছু সমগোত্র শ্রেণী কার্যকরী মূলক আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে শাখা শিকল বোঝা গেছে, ক্লিয়ার। সরল শিকলতে সম্পৃক্ত অসম্পৃক্ত বলে দুইটা পার্ট আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত প্রত্যেকটারই বিভিন্ন ভাগ আছে। আর সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আমরা বলতে পারি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ধরো এই হচ্ছে একটা তোমার সম্পৃক্ত যৌগ, হ্যাঁ। এখন অসম্পৃক্ত মানে হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, CC ডাবল বন্ড থাকতে পারে আর CC ট্রিপল থাকতে পারে, অ্যালকিন অ্যালকাইন। লাইন টেনে কিন্তু পড়ে আসছে একটু একটু। তবে সম্পৃক্ত যৌগ হচ্ছে তো একটা ইথেন হচ্ছে একটা ধরো সম্পৃক্ত, অসম্পৃক্ত হচ্ছে ধরো ইথিন হচ্ছে একটা ধরো অসম্পৃক্ত। এই কটা পার্টে মুক্ত শিকলের জৈব যৌগের অ্যালিফেটিক পার্টটা আমি একটু কাভার আপ করতে পারি। আমি কিন্তু এখানে আরও যৌগের নাম লিখতে পারতাম, বন্ড CHO বা আদার্স কিছু, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি কার্যকরী মূলকের ভিতরে পড়ে, সমগোত্র শ্রেণী, এই জন্য এর পরে আসবে। হ্যাঁ, আপাতত কার্বন হাইড্রোজেন নিয়ে চিন্তা করি আমরা। অ্যারোমেটিক সুষম চাকরির একটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে বেনজিন। বেনজিন একটা খুবই সুন্দর এক্সাম্পল, সেখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিছু নাই, C6H6। বিষম চাকরিকে অ্যাকচুয়ালি মূল ঘটনা হচ্ছে কি, এই বেনজিন বলয়ের সাথে এই জায়গাতে যদি একটা অক্সিজেন পরমাণু এসে যুক্ত হলো, তাহলে একটা হেটারো পরমাণু না, এটা কিন্তু একটা হেটারো পরমাণু। এই হেটারো পরমাণু ফলে এইটাকে বলা হয় হচ্ছে বিষম চাকরিক। এটাকে আমরা ফিউরান নামে চিনি, এটা হচ্ছে ফিউরান, আর এটা কি বলতো বেনজিন। বেনজিন এটাকে ইথিলিন অক্সাইড। তো এইগুলো দিয়ে আমরা আমাদের জৈব যৌগ স্টার্টিং করলাম। আশা করি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় নাই। অনেকগুলো টপিকস আননেসেসারি আলোচনা আমি করবো না, যেগুলো দরকার, যেগুলো পড়লে তোমার পরীক্ষায় আসবে এবং তুমি জৈব যৌগ সম্পর্কে বুঝতে পারবে, সেগুলোই থাকবে এই লেকচারগুলোতে। ওকে, তাহলে লেকচারটা আমি আজকে এ পর্যন্ত রাখতেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।